জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই মুহূর্তে আমাদের দেশে আছেন। তিনি অত্যন্ত নিরাপদে রয়েছেন এবং তিনি বহাল তবিয়তে আছেন। যারা বাংলাদেশ থেকে দেখছেন, ভারত থেকে দেখছেন, বা ভারতের বাইরে থেকে দেখছেন, বা অন্যান্য যেখানে থেকে এই বাংলা ভাষাভাষী মানুষ, যারা বাঙালি, যারা বাংলা ভাষাটা বোঝেন, যারা বাংলা ভাষায় কথা বলেন, যারা এই ভিডিও দেখছেন, তারা অত্যন্ত মন দিয়ে একটা কথা শুনুন যে আর কয়েক ঘন্টা পরে তো আপনারা জানেন যে একটা প্রহসনের ভোট হতে চলেছে বাংলাদেশে। প্রহসনের ভোট কেন বলছি? প্রহসনের ভোট এই কারণে বলছি যে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়ার পরে তাদের দল অর্থাৎ আওয়ামী লীগ, তারাই নাকি নির্বাচনে অংশ নিতে পারবে না। এই কারণে আমরা একদম থাম্বনেল করেছি যে নৌকা নাই কিসের ভোট, নৌকা নাই কিসের ভোট। নৌকা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সিম্বল, আওয়ামী লীগের প্রতীক। এবারে যে ব্যালটে ভোট হতে চলেছে যে ৩০০টি আসনে, আপনারা জানেন ৩৫০টা আসন এবং ৫০টা পরে মহিলাদের জন্য সংরক্ষিত, পরে বেছে নেবেন যারা জয়ী হবেন। এবং এই যে ৩০০টা আসনে ভোট হতে চলেছে, যে অগুন্তি ভোট কেন্দ্রে ভোট হতে চলেছে, তার আগে কি ছবি বাংলাদেশে, যে ছবিটা খুব বেশি বাইরে বেরোচ্ছে না। ইন্টারন্যাশনাল মিডিয়া অনেক গিয়েছে, ভারত থেকেও অনেক সংবাদ মাধ্যমের কর্মীরা গিয়েছেন বা অন্যান্য দেশ থেকে গিয়েছেন, কিন্তু একটুখানি কষ্ট করে আপনারা যদি সার্চ করেন তাহলে এই ছবিগুলো আপনারা একটু দেখতে পাবেন। আমরা সেই ছবি দেখে নিয়ে তারপরে আলোচনাটা এগোবো এবং আমরা একথা বলার দিকে এগোবো যে আরও একটা মুক্তিযুদ্ধের জন্য গোটা বিশ্বকে প্রস্তুত থাকতে হবে। কেন আরেকটা মুক্তিযুদ্ধের দিকে এগোচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ আরও কিভাবে অ্যানার্কির দিকে এগোচ্ছে সেটা আলোচনা করবো এই ভিডিওটা দেখে নেওয়ার পরে। যাও যাও যাও। দেখুন, 2024-এর জুলাই অভ্যুত্থান একটা নাম দিয়ে ছাত্রীরা তারা রাস্তায় নেমেছিলেন। তাদের একটা কোটা বিরোধী আন্দোলন ছিল এবং সেই সব পুরনো কাসুন্দি আর ঘাঁটবো না। তার পিছনে যে বড় ষড়যন্ত্র ছিল, তার পিছনে যে একটা আমেরিকারও একটা প্রচ্ছন্ন মদত ছিল, এমনটা কিন্তু পরে জানা গিয়েছে। এবং যেটা ঘটনা ঘটেছিল যে আগস্টে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে এবং তিনি ভারতে চলে আসেন। বাংলাদেশের যারা বিদেশে আছেন, মানে কলকাতায় আছেন, দিল্লিতে আছেন, লন্ডনে আছেন, ইউরোপে আছেন, বা বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে যারা রয়েছেন,
যারা প্রবাসী বাঙালি আর কি, তারা কিন্তু ভোট দিতে যাচ্ছেন না। তাদের ম্যাক্সিমাম মানে 99% তারা ভোটে অংশ নিচ্ছেন না। আর আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক নেতা নেত্রী তারাও অংশ নিচ্ছেন না। তো এই যে প্রায় 12.5 কোটির বেশি ভোটার লিস্টে নাম রয়েছে, তো তাদের মধ্যে দেখবেন আপনারা আগামীকালকে যখন আর কয়েক ঘন্টা বাকি রয়েছে ভোট সম্পন্ন হতে, এরপরে দেখবেন যে ভোট কতটুকু পড়লো। আর মূল যুযুধান প্রতিপক্ষ কারা? জামাত আর বিএনপি। বিএনপির তারেক রহমান, আর জামাতের ও ভদ্রলোকের দাড়িওয়ালা, তার নামটা আমি ভুলে যাচ্ছি। কিন্তু জামাতের মূল কথাটা কি? নারী বিদ্বেষী। মানে কোনো নারী নেতা হন, কোনো নারী মন্ত্রী হন, কোনো নারী কোনো প্রতিষ্ঠানের মাথায় বসুন, এটা জামাতের একদম ঘোষিত নীতি। তারা কোনো মহিলাদেরকে বাইরে বের করতে তাদের অনীহা রয়েছে, একদম সেই তালিবানি প্রথার চেয়ে আরও ভয়ঙ্কর। তো তাদের ক্ষমতায় আসা না আসা, বা এই যে বিএনপির ক্ষমতায় আসা না আসা, এটা শোনা যাচ্ছে যে একটা রুদ্ধদ্বার বৈঠক করে, যেটা মোল্লা ইউনুস, যিনি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তিনি একটা আলোচনা করে ফেলেছেন। এবং এরপরে যেদিকে বল এগোচ্ছে যে একটা তৈরি হয়ে গিয়েছে, কারা ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় আসবে না, এরকম একটা কোটা তৈরি হয়ে গেছে। এবং এরপরে ইউনুসকে সম্ভবত রাষ্ট্রপতি হিসেবে তাকে আপনারা গোটা বিশ্ব আপনারা দেখতে পাবেন। তো এরপরে যেটা বক্তব্য, যে শেখ হাসিনার কি হবে, আওয়ামী লীগের কি হবে, আওয়ামী লীগের যে কর্মীরা এই নির্বাচনের সময়ও যারা নৌকা নাই কিসের ভোট এই স্লোগান দিয়ে যারা রাস্তায় নেমেছেন, এবং এখনো পর্যন্ত যারা প্রহর গুনছেন, যারা অপেক্ষা করছেন যে কখন এই হাসিনা ফিরবেন দেশে, তারা অভ্যর্থনা জানাবেন এবং হাসিনার দল তারা আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দেখুন, এই যে প্রহসনের ভোটটা হতে চলেছে, এর ফলে কি বাংলাদেশে অ্যানার্কি কমে যাবে? এর ফলে অ্যানার্কি আরও কয়েক গুণ বেড়ে যাবে। মানে গত 18 মাসে আপনারা যা যা দেখেছেন, হিন্দুদের ওপরে অত্যাচার, হিন্দুদের ঝুলিয়ে দেওয়া, হিন্দু মেয়েদের নিখোঁজ হয়ে যাওয়া, হিন্দু সন্ন্যাসীদেরকে একদম ভুয়া কেস দিয়ে গ্রেপ্তার করা, বা গোটা দেশ জুড়ে যে নৈরাজ্য চলে আসছে, আগেও চলেছিল, সেটা আরও বেড়েছে গত 18 মাসে, এবং সেটা এরপরে আরও বাড়বে এই কারণ শক্তিশালী কোনো সরকার গঠন হতে পারে না। বাংলাদেশের যা অবস্থা, সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি ভোটই না দেন, এবং ভোটের আগে যে ছবিটা আপনারা দেখলেন যে মানি না, এই নির্বাচন মানি না, এই স্লোগান কিন্তু সাধারণ মানুষ দিচ্ছেন। তবে এই স্লোগান যারা দিচ্ছেন তারা আওয়ামী লীগেরই সমর্থক সম্ভবত, তারা সেটা বলছেন না। কিন্তু যে স্লোগানের মধ্যে দিয়ে কি আর যা যা ছবি, সেগুলো না দেখানো যাবে না। মানে হিংসাত্মক ছবি। আর বাংলাদেশে তো হিংসাত্মক ছবি নতুন কিছু না। খবরের কাগজের দপ্তরে আগুন লাগিয়ে দিচ্ছে, টিভি চ্যানেলের অফিসে আগুন লাগিয়ে দিচ্ছে। আর এই জামাত নামক যে জামাতি ইসলাম বলে যে সংগঠনটা ভোটে লড়ছে বিএনপির বিরুদ্ধে, তারা যদি ক্ষমতায় চলে আসে তাহলে যে আরও কি হবে, তারা তো প্রকাশ্যে ইতিমধ্যে আপনারা একটু ফলো করেন যদি, ভোটের প্রচারে তারা একদম ওখানকার যারা সংখ্যালঘু আর কি হিন্দুরা, তাদের পাড়ায় পাড়ায় গিয়ে হুমকি দিয়েছে যে তারা যদি ক্ষমতায় না আসে তাহলে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এবং পার্সেন্টেজ কত থেকে কততে নেমেছে সেটা আপনারা জানেন। মানে একদম পাকিস্তানের যা নীতি এখন এই মুহূর্তে বাংলাদেশের তাই নীতি। এবং স্বাধীনতার পরে যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগ হয়েছিল, আপনারা জানেন যে ভাষার ভিত্তিতে আন্দোলন শুরু হয়েছিল। এই এখনকার যে বাংলাদেশ, 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা যেহেতু উর্দু, এবং সেই উর্দুর বিরুদ্ধে মূলত সংগ্রাম শুরু হয়, আন্দোলন শুরু হয়, প্রতিবাদ শুরু হয়, প্রতিরোধ শুরু হয়। এবং সেখানে সেই বাংলা ভাষার আন্দোলন যারা করছিলেন তাদেরকে ভারত সরকার সমর্থন করেছিল, এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদান এক্ষেত্রে অনস্বীকার্য। তারপরে আপনারা সব জানেন, সত্যজিৎ রায়ের বাড়ি, রবীন্দ্রনাথের বাড়ি, ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত মিউজিয়াম সব জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এগুলো সব পুরনো হয়ে গেছে। কিন্তু যেটা হতে চলেছে, যেটা অমূলক নয় যে আশঙ্কাটা, সেই কথাটাই আজকে আপনাদের জানাচ্ছি। একদম শুরুতে বলেছিলাম না যে আবার একটা মুক্তিযুদ্ধ হতে চলেছে। কেন বলুন তো? এই যে বাংলাদেশ, এখনকার যে বাংলাদেশ, এই যে মৌলবাদী বাংলাদেশ, এই যে মোল্লা ইউনুসের বাংলাদেশ, এরপরে যে আরও বেশি কট্টরপন্থীদের হাতে চলে যাবে, তারা তো একদম প্রকাশ্যে ঘোষণাই করে রেখেছে তারা পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে। তো পাকিস্তান কি এই সুযোগটা ছাড়বে? পাকিস্তান আবার চেষ্টা করবে এই বাংলা ভাষাভাষী অঞ্চলের ওপরে, একটা স্বাধীন দেশের ওপরে উর্দু ভাষাকে চাপিয়ে দিতে। আপনারা একটুখানি ইলেকশনের যে বিভিন্ন রকমের প্রচার হচ্ছিল, এই যে নির্বাচন 12 তারিখে 12ই ফেব্রুয়ারি হতে চলেছে, সেই প্রচারে কিন্তু অনেক জায়গাতেই উর্দুতে আপনারা শের শায়েরি, উর্দুতে বক্তৃতা, উর্দুর একটা প্রচার হওয়া শুরু হয়ে গেছিল। এবং এটা পরিষ্কার একটা ইন্ডিকেশন, একটা বড় ইঙ্গিত যে আবার কিন্তু উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হবে বাংলাদেশের ওপরে, এবং আবার উর্দুর বিরুদ্ধে বাংলা ভাষার পক্ষে আন্দোলন শুরু হবে। এবং সেই আন্দোলনে আবার দেখুন, ইতিহাস এইভাবেই পুনরাবৃত্ত হয়। আবার
ভারতের কাছে সাহায্যের একটা আর্জি আসবে, ভারত আবার সেই যুদ্ধে বাংলা ভাষাভাষীদের পক্ষে দাঁড়াবে, আবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে, এবং এইভাবেই একটা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল যে আবার মুক্তিযুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এবং কিছু তো একটা হবেই, হতে বাধ্য। বাংলাদেশের পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। যতই আমেরিকার হস্তক্ষেপ থাকুক, ওই দূর থেকে এসে এখানে কতটা বেশি কি করতে পারবে? একদম প্রতিবেশী দেশ ভারত, এবং ভারত এই মুহূর্তে সবচেয়ে বড় নির্ণায়ক। ভারতের ওপরেই কিন্তু বলটা রয়েছে, এবং যেভাবে ভারত বিরোধী স্লোগান বাংলাদেশে আরও উত্তরোত্তর বেড়ে চলেছে। এবং দেখুন, একজন প্রধানমন্ত্রী, একজন বর্ষিয়ান মানুষ, তিনি এসে আছেন ভারতে, তাকে নিয়ে যে ধরনের কুৎসিত মন্তব্য, স্লোগান বাংলাদেশে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, এবং নারী বিদ্বেষী স্লোগান, মানে শেখ হাসিনার বিছানা, অমুকের ঠিকানা, এইসব শেখ হাসিনার ঠিকানা তমুকের বিছানা বলে যেসব নোংরা, কুৎসিত, একদম ছাপার অযোগ্য ভাষায় যে সমস্ত স্লোগান বাংলাদেশে শোনা যাচ্ছে, সেগুলো বলার কোনো অবকাশ নেই আমাদের। এবং সে সমস্ত ছবি যা যা হয়ে চলেছে বাংলাদেশে, সেগুলো দেখানো যাবে না, মানে একদম ইউটিউবের গাইডলাইনে আটকে যাবে। এই কারণে আমরা দেখাচ্ছিও না। তো এটা আরও বাড়তে থাকবে, হিন্দু নিপীড়ন বাড়তে থাকবে, হিন্দু নির্যাতন বাড়তে থাকবে, এক ধরনের অন্ধকারময় পরিস্থিতি তৈরি হয়ে যাবে বাংলাদেশে, এবং তখন আবার ত্রাতার ভূমিকায় ভারতবর্ষকে, মানে আমাদের দেশকে অবতীর্ণ হতে হবে। এবং তখন সেই কারণেই বলছি যে আবার একটা মুক্তিযুদ্ধ আসন্ন, এবং শেখ হাসিনা হাসতে হাসতে ড্যাং ড্যাং করে তখন তিনি ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন। তাকে পুষ্পস্তবক দিয়ে তাদের দলের কর্মী, সমর্থক, নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন। সেই দিন কিন্তু বিরাট কিছু দূরে নেই। এই প্রহসনটা, মানে আগামী কালকের যে নির্বাচনটা শেষ হবে, তারপরে যদি নামমাত্র কোনো সরকারের পরিবর্তন হয়, যদি এই মোল্লা ইউনূস তার ক্ষমতা হস্তান্তর করেন, এবং তারপরে দেখবেন আরও বেশি টালমাটাল পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, বাংলাদেশ নিয়ে আপনাদের কি মন্তব্য, বাংলাদেশ নিয়ে আপনাদের কি উপলব্ধি, বাংলাদেশ নিয়ে আপনাদের কি পর্যবেক্ষণ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই এপিসোড ভালো লাগে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং যারা প্রথম দেখছেন নবান্ন নিমন্ত্রণ, তারা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।